গঙ্গা নদীরে আরে তোর বুকে ডিঙ্গা আমি কেমনে রে ভাসাই পানি যে তোর রক্তে রাঙা বইঠা কান্দে তাই আরে বিদেশ থাইকা আইলো দুশ্মন শাসন করার ভানে দেশের মানুষ দেশে মারে বন্দুকে কামানে কথা ভেবে আমার কাছে এলে আবার কি যে কথা ভেবে আমার কাছে এলে আমি জানতাম তুমি আসবে আমি জানতাম তুমি আসবে অভিমান ভুলে গেলে আবার কি যে কথা ভেবে আমার কাছে এলে এখন যে গানটি দেখলেন এই গানটি 2005 সালের ত্রিপুরায় তৈরি প্রথম একটি বাংলা ভিডিও অ্যালবামের। এই গানটি যিনি লিখেছিলেন উনি আজ আমার সাথে। উনার জীবন এবং উনার যে সৃষ্টিকর্ম নিয়ে আজকে এই সঞ্জীব স্লো ইন্টারভিউতে আমি তুলে ধরব উনার সেই বৈচিত্র্যময় জীবন। নমস্কার। সর্বপ্রথম জানতে চাইব 2024 সাল এখন চলছে, আপনি বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি, ত্রিপুরার একজন গুণী শিল্পী, তো এখন কেমন চলছে আপনার দিন? এখন আপনি কি করছেন 2024 সালে? কি বলতে 2024 সালে এখন আপনি কি করছেন? আপনার দীর্ঘ এখন আমি বলছি এখন দেখুন এত সারা মানে গত 50 বছর উপর 50 বছর আমি তো গানই লিখেছি, শখে এবং ভালোবাসায় লিখেছি, কিন্তু এখন কি জানি শরীরটা একটু খারাপ হয়ে গেছে, সেরকম এখন পরিস্থিতি নেই, লিখি কম, বিশেষ রকম না, বেশি কম লিখছি। যখন প্রয়োজন হয়, সামাজিক প্রয়োজনে যখন হয় তখন সেটা করি, লৌকিক প্রয়োজনে করি, এইভাবে যখন মানুষ আবদার করে তাকে লিখে দিই, এইভাবেই চলছে এখন আসে আগেকার মতো সেই এত গানের প্রবাহ এতটা বেশি তেমন নয়। এখন কি আপনি আগরতলাতে থাকছেন সব সময়? না, সব সময় থাকছি না, এই এসেছিলাম অল্প কিছুদিন রইলাম, কলকাতা চলে যাব। কলকাতা আপনি কবে থেকে কলকাতায় একবারে থাকছেন? কবে থেকে? কলকাতা চলে যাব এই 5-6 তারিখে চলে যাব জানুয়ারি। আবার যদি কখনো হয় মনে টান দেয় তাহলে ত্রিপুরার ডাকে আবার চলে আসবো, এরকম ইচ্ছা আছে আর কি। ত্রিপুরাতে যতটুকু জানি আপনার একজন ছেলে, ও কলকাতাতেই থাকে, সেই হিসাবে পারিবারিক টান তো কলকাতাতেই। হ্যাঁ, বাড়ি তো এখন কলকাতা, ত্রিপুরা তো জন্মসূত্রে ত্রিপুরা নাগরিক আমি,
আমি বোধহয় সম্ভবত ত্রিপুরায় জন্মেছে সবচেয়ে সিনিয়র মোস্ট আমি মনে হয়। কারণ এই 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 যুগে সত্যি কথা ত্রিপুরার পুরনো কথা কাহিনী আমি জানি। আমার সমবয়সী কেউ জানে না আর কি। জন্মেছে বাংলাদেশে, তারপরে পরবর্তীকালে এসছে। এই বয়সে এসে আপনি যখন অতীত দিনের কথা চিন্তা করেন, হ্যাঁ, তখন কি কি আপনার অনুভূতিতে ভেসে আছে? তো ওর কথা মনে হয় কি জানো তো, ঈদকে চলে যেতে 1971 সাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই সময় মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এখানে তো সারা ত্রিপুরা ব্যাপী শরণার্থীরা এসে আশ্রয় নিল। তারা নিজ দেশে থেকে বিতাড়িত হয়ে এখানে চলে এসেছে। তখন এই মনে করে, আমার মুক্তিযুদ্ধের কথা মনে করে আমার কেন যেন একটা মনে হলো একটা গান করা দরকার। এই আমার প্রথম ইতি। সেই গানটা ছিল বুড়িগঙ্গা নদীরে তোর বুকের ডিঙা আমি কেমনে রে ভাষাই, পানি যেত রক্তে রাঙা বৈঠা কান্দে তাই। তো এই আমার সঙ্গে অমর পালের পরিচয় ছিল কলকাতাতে থাকতে। মানে কিভাবে অমর পাল গানটা রেকর্ড করেছেন। তা আমি তাকে এটা পাঠালাম, ভয়ে ভয়ে পাঠালাম। উনি গানটা এত কাছে, তার এত ভালো লেগে গেল, উনি রেকর্ড করে ফেললেন। এই একটা গানের জন্য মানে একদম সারা পড়ে গেছিল তখনের দিনে। তখন কোম্পানি আমাকে আর একটা গান লিখতে দিল, সেটা একটা ব্যঙ্গ গীতি। সেই গানটার নাম হচ্ছে ইয়াহিয়ার পাঁচালি। ইয়াহিয়া খা, পাকিস্তানের ইয়াহিয়া খা। তখন তো বাংলাদেশ পাকিস্তানের ভাগ নিয়ে এই ব্যাপারটা চলছে। উনি যে সমস্ত ষড়যন্ত্র করছিলেন সেগুলো নিয়ে করলাম। এই দুটো গান করাতে আমার মানে বাংলাদেশে তখনই আমার নামটা ছড়িয়ে যায়, তার সাহস পাই। তখন অমর পাল আমাকে বললেন যে তুমি ইয়ে করো, আকাশবাণীর অ্যাপ্রুভাল নাও, আকাশবাণীর অ্যাপ্রুভড আর্টিস্ট হও। তা আমি আকাশবাণীর নিয়ম হচ্ছে 25খানা গান দিতে হয়, বিভিন্ন ভ্যারাইটি, যত রকমের। তার মধ্যে আধুনিক থাকবে, লোকগীতি থাকবে, ভক্তিমূলক গান থাকবে, দেশাত্মবোধক গান থাকবে, সব দিতে হয়। তো আমি সেটা দিলাম। 25টা গান দিতে হবে, এটা 1975 সালে এটি হচ্ছে নিয়ম। তো দিলাম। প্রথমবার কিন্তু আমার গান এটা অ্যাকসেপ্ট হলো না, আমার ফেরত চলে এলো। বললো তখন আমি ওই 25টার থেকে আমার মনে পড়ে আমি বোধহয় 17টা গান রেখেছিলাম, আর নতুন আরো কিছু গান যোগ করলাম, যোগ পাঠিয়ে দিলাম, আমার অ্যাপ্রুভ হয়ে গেল। এটা কোন সালের ঘটনা? এটা সাল হচ্ছে আমি 1975 সালে আমি আকাশবাণীর অন্তর্ভুক্ত শিল্পী। আকাশবাণী কলকাতা না আগরতলা? কলকাতায়, আকাশবাণী কলকাতায়। তখন এখানে আগরতলা স্টেশনে গান টান কিছু করতো না, এগুলো হতো না। অ্যাপ্রুভ হয়ে, শুধু তাই না, সব জাতীয় গান লেখার জন্য আমি অনুমতি পেয়ে গেলাম। তাতে সারা জীবনে যা করেছি, তাতে সঙ্গীত করেছি, দেশাত্মবোধক গানও করেছি, আধুনিক গানও করেছি, লোকসঙ্গীতও করেছি, সব দিকে করেছি। তখন তো শ্রোতাও বেশি ছিল, গান শোনার লোকও ছিল, আর গান লিখে বড় বড় শিল্পীর সঙ্গে আমার পরিচয় সুযোগ হয়েছে গান লেখার সুবাদে। সেই জন্য আর ত্রিপুরা শিল্পীরাও তখন দেখলো আমি একমাত্র গীতিকার, আমার গানকে নিয়ে সবাই গান করে। এখন শিল্পীরা যারা আছে তার সবাই আমার গান করেনি, এরকম শিল্পী ত্রিপুরাতে কেউ নেই এখন পর্যন্ত। সেটা তো পরের ঘটনা। মানে 1971 সালে আপনি যে বাংলাদেশের যুদ্ধের কথা বললেন, তার আগেও তো আপনার একটা ফ্যামিলি না, তার আগে কি জানেন তো, আমি কবিতা লিখতাম। কিন্তু কিন্তু তখনকার দিনের এই পুজোর সময় মানে গান বেরোলে গানের বই বেরোতো, গীতিকার সুরকারের সব নাম, ছবি টবি থাকতো শিল্পীদের। ওই বই কিনতাম, বই কিনে মানে গ্রামোফোন রেকর্ডের সঙ্গে পাওয়া যেত, কিনে দেখতাম যে টাইপের আমিও চেষ্টা করি দেখি। আমার কবিতাটা ছিল, পরে গীতি কবিতা লেখার স্টাইলটা দেখে বুঝতে পারলাম। এই গীতি কবিতা দেখে আমার পরে আধুনিক গানও লিখে সবও লিখেছি। এই হচ্ছে আগেকারই। আসলে আমি কবিতা লিখতাম, কিন্তু গীতি কবিতা লেখা শুরু হলো যখন ওই পুজোর গান বেরোলো তখন। তারপর থেকে তো বিভিন্ন বিষয়ে গান হয়েছে। আচ্ছা, ওইটা তো ঠিক আছে। আমি বলছি যে জীবনের প্রথম কবিতা কখন লিখেছিলেন, মানে কত বছর বয়সে? তখন আমার স্কুল লাইফে,
স্কুল লাইফে মানে তখন লিখি ওই নিজেদের একটা কবিতা নিজেদের একটা বই বেরোতো, বই তো না মানে ম্যাগাজিন বেরোতো, সোনার খনি ছিল নাম। সোনার খনি আমি যা পারতাম লিখতাম। হ্যাঁ, স্কুলে থাকেনি। স্কুলে আপনি কোন স্কুলে পড়াশোনা করছিলেন? এইটা হলো মতিলাল শিলস ফ্রি স্কুল। এটা আগরতলা না, কলকাতায়। কলকাতাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কলকাতা আপনি তো এখানেই আপনার জন্মেছি এখানে বিজয় কুমার স্কুলে। আমি তখন বিজয় কুমার স্কুল, এখন তো গার্লস স্কুল দেখছেন, তখন গার্লস স্কুল ছিল না, ওটা ছিল বিজয় কুমার এমই স্কুল। এমই মানে মিডল ইংলিশ স্কুল। মিডল ইংলিশ স্কুল হচ্ছে ক্লাস 8 পর্যন্ত পড়া যায় ইংরেজি বাংলা মাধ্যমে, তাতে ভর্তি হয়েছিলাম। তো 4 অবধি এখানে থেকে আমি পরে কলকাতা চলে যাই। কলকাতা আমাদের একটু এখানে অসুবিধা ছিল কি জানেন তো, খুব দরিদ্র ছিলাম আমরা, এত দরিদ্র ছিলাম কি খাবার টাওয়া জুটতো না। সেই জন্য আমার মা মোহাম্মদে পাঠিয়ে দিল, ওইখানে গিয়ে ওটা ফ্রি স্কুলে ভর্তি হলাম আর কি, দারিদ্রের জন্য। তার দারিদ্রটা আমার কাছে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, অভিশাপ হয়নি। সেটা তো পরের ঘটনা, কিন্তু যখন দারিদ্রতা আপনার চলছিল তখন তো এটা অসহ্যনীয়, মানে অসহনীয় ছিল না? হ্যাঁ, যখন দারিদ্রতা চলছিল তখন তো এটা অসহনীয় ছিল। কিন্তু অসহনীয়ই তো, অবশ্যই। এটা পরে দিয়ে না হয় এটা আপনার আশীর্বাদ হয়েছে। হ্যাঁ, পরেই আশীর্বাদ। এখন স্বীকার, তখন দেখুন ওই কষ্ট যদি স্বীকার না করতাম তাহলে কলকাতায় থাকা হতো না, আর কলকাতা না থাকলে আমার মানে গান লেখার আগ্রহ হতো না, জীবনটা অন্যরকম খাতে বইতো। 1939-এ আপনার জন্ম। এরপর যাই হোক, কথা হচ্ছে আমি কলকাতা চলে গেলাম, তখন আমি 5-এ পড়ি। 5-এর সময় চলে গেলাম কলকাতা। তারপরে 6, 7, 8, 9, 10 ওখানে গেছে। তারপরে গিয়ে আবার ক্লাস 10 যখন মাধ্যমিক পাস করলাম, মানে মাধ্যমিক না, স্কুল ফাইনাল পাস করলাম, আমি কলকাতায় আগরতলা চলে এলাম। কিন্তু আমার তো ঘরে মানে এত অন্যের অভাব যে আমি কোনোদিন কলেজে কোনোদিন যাইনি। আই নেভার ওয়েন্ট টু কলেজ। আমি প্রাইভেট পরীক্ষা দিয়েই যা, মানে IA BA ছিল তখন, ইন্টারমিডিয়েট ছিল, পরীক্ষা দিয়ে পরবর্তীকালে কলকাতার আগরতলার ধরুন ত্রিপুরার 5টা স্কুলে কাজ করেছি, প্রায় 1 বছর 2 বছর করে ছোট ছোট। আচ্ছা, 5 বছর। আর সেটা তো 1955 সালের ঘটনা। 55 পরবর্তীকালে। তো আপনার ছোটবেলা বাবা কি করতো? বাবা শুনেছি শিল্পী ছিলেন, আর্টিস্ট। আচ্ছা, মানে মৃৎশিল্পী, ছবি আঁকা। এবং বাবার কাহিনীটা যখন আপনি প্রশ্ন করলেন তখন ভালোই লাগলো আমার বাবাকে আমি কোনো দেখিনি, মনে পড়ে না, কিন্তু আমি শুনেছি একটা, এই যে মেলার মাঠ বলে না, হ্যাঁ, মেলার মাঠটা এখানে একবার মেলা বসতো। মেলা মাঠে এখন যেখানে বলছে সেখানে কিন্তু না, মানে এটা ছিল বটতলী পর্যন্ত বিস্তৃত। আর এখানে ওই একটা ক্লাব আছে, ওইখান থেকে শুরু হতো মেলা। এগিয়ে চলো না অন্য এগিয়ে চলো সঙ্গ যে মাত্র এর উল্টো দিক থেকেই। আচ্ছা, উল্টো দিক থেকে সবটা ওই দিকের, এপারে মেলা মাঠ নেই। এখন যে আপনার ডেলি দেশের কথা পত্রিকা অফিস আছে, ওটা কিন্তু মেলার মাঠে না, ওটা উল্টো পিঠটা মেলার মাঠে ছিল। তো তখনকার দিনে মেলা মানে বিরাট ব্যাপার, মানে বাংলাদেশ থেকে, তখন তো বাংলাদেশ আনডিভাইডেড ইন্ডিয়া, কিন্তু মেলা বিভিন্ন জন, আমরা চিন্তাই করতে পারবেন না কত কি ধরনের মেলা ছিল। তাই আমার বাবা করেছেন কি, ওইখানে মেলাতে গিয়ে মহারাজার একটা মূর্তি, মহারাজের দুটো মূর্তি, যেন মহারাজ মেলায় ঢুকছে, মানুষ দেখছে, দুদিকে বীর বিক্রম, এদিকেও বীর বিক্রম, এদিকে বীর বিক্রম, গেটের মতো। আচ্ছা, এইটা দেখে না বীর বিক্রমের মানে নজরে পড়েছে, একদম অবিকল বীর বিক্রম। আচ্ছা, নজরে পড়েছে। আর অনেকে বলেছে এটা দারোয়ানের মতো ছবি দাঁড়িয়ে রয়েছে, এটা খবর দিয়েছে যে তাকে, আমার বাবাকে, বলে কে করছে, বলে শচীন্দ্র ভট্টাচার্য কে না, রামধন ভট্টাচার্য, আমার ঠাকুরদার, তার ছেলে। তখন তো অন্যরা সবাই ভয়টাই পেয়ে গেছে, খারাপ কি জানি কি হবে, ডেকে নিয়েছে বাবাকে, যেটা শোনা কথা, বাবাকে ডেকে নিয়ে গিয়ে না বলেছে, এই মেলার মধ্যে তোমার যে জিনিস পছন্দ সেটা তুমি নিয়ে নাও। মানে এত খুশি হয়েছে, এরকম ইয়েটা মূর্তি অবিকল। আর মহাত্মা গান্ধীর ছবি অবিকল ছিল, একদম রবীন্দ্রনাথ অবিকল ছিল, এত মাটির কাজ খুব ভালো জানতো। সেই হিসাবে আর ছবিও আঁকতে পারতো। কিন্তু যাই হোক, এ তো
বিধাতার যা পরিণতি হয়। তো বাবাকে পরে বাবার কি পছন্দ হলো, একটা আর্টিস্টিক আলমারি, কাঠের আলমারি, সেটাই পছন্দ করে দিল। তখনের দিনে ওইটার দাম ছিল 20 টাকা। 20 টাকা মানে এখনের দিনে কত বলবে, এখন অনেক। আরে মানে এটা আচ্ছা, এই মনে হয় কোথায়, কিন্তু পরবর্তীকালে কিভাবে মারা গেছে জানি না, শুনেছি ক্যান্সার হয়েছিল শুনেছি। আর দারিদ্রের যা অবস্থা বলে লাভ নেই সেই সময়। তো বেসিক্যালি তাহলে স্বাধীনতার আগেই আপনারা আগরতলাতে? হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার জন্ম এখানে। আচ্ছা, আমরা আসলে এই পরিবারটা 200 বছরের বেশি এই ত্রিপুরাতে। তো অনেক। আমার ঠাকুরদার বাবা এইখানে প্রথম এসেছিলেন, আচ্ছা, বুঝে নিন। আমার বয়স এখন 86 বছর বয়স, ঠাকুরদার বাবা এখানে এসে 4 পুরুষ 5 পুরুষ। হ্যাঁ তো হয়ে গেল। তো কলকাতা থেকে আগরতলা আসার পর এরপরের জার্নিটা বলুন। কলকাতা থেকে তো আগরতলা আসলেন, কলকাতাতে পড়াশোনা করলেন, মাধ্যমিক পাস। হ্যাঁ, তখনকার দিনে বলতে মাধ্যমিক না, বলতো স্কুল ফাইনাল বলতো, স্কুল ফাইনাল বলতো। তারপরে আগরতলাতে এলেন, সেই আবার সেই সংগ্রাম শুরু হলো।